আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিজেপি মধ্যপ্রদেশের জন আশীর্বাদ যাত্রা ইন্ডিয়া জোটকে সনাতন বিরোধী আখ্যা হিমন্তের। শিলচর এনআইটি ছাত্র আত্মহত্যার ঘটনায় শুক্রবার রাতভর পুলিশ ছাত্র সংঘর্ষ, আজ মৃতদেহ সন্ধে নেয় অরুণাচল প্রদেশের বাসিন্দা ছাত্রের পরিবার। সুদের চাপে আত্মঘাতী রংপুরের সঞ্জীব সাহা, তদন্তে পুলিশ। শিলচর সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১৩৬তম আবির্ভাব দিবস উদযাপন। এসএমসিতে ড্রাগ ইন্সপেক্টরকে শারীরিক নিগ্রহের অভিযোগ খণ্ডন জুনিয়র ডাক্তারদের। মেডিকারা হেলথ কেয়ার রিটেল ফার্মেসিতে আপনাদের সবাইকে স্বাগত। বরাক ভ্যালির সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ডাক্তার রাধানাথ সেবা কেন্দ্রের ব্রেন চাইল্ড এই মেডিকারা হেলথ কেয়ার রিটেল ফার্মেসি সেবা কেন্দ্রের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে সমস্ত বরাক ভ্যালির জনসাধারণের জন্য এই অত্যাধুনিক ফার্মেসি দিচ্ছে সব ধরনের জেনুইন মেডিসিনের ওপর ৩০% পর্যন্ত ছাড়। ইয়েস, অন অল জেনুইন মেডিসিনস আপ টু 30% ডিসকাউন্ট। আমাদের ঠিকানা শিলচর অম্বিকাপট্টি ইস্কন মন্দিরের পাশে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ফার্মেসি খোলা থাকছে। এবারে আসছি বিস্তারিত খবরে। হিন্দুত্বকে মূলধন করে ২০২৪-এর লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে বিজেপি। মধ্যপ্রদেশের জন আশীর্বাদ যাত্রায় অংশ নিয়ে ইন্ডিয়া জোটকে সনাতন বিরোধী আখ্যা হিমন্তের। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই তার প্রচারকদের ভিড় বাড়তে শুরু করেছে হিন্দি বলয় রাজ্যটিতে। আর এরই সূত্র ধরে আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম স্টার ক্যাম্পেনার হিমন্ত বিশ্ব শর্মা মধ্যপ্রদেশে বিজেপির জন আশীর্বাদ যাত্রায় যোগ দিয়েছেন। জন আশীর্বাদ যাত্রার অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ভিলাই, কটনি ও নরসিংপুর মংওয়ানিতে অনুষ্ঠিত জনসভায় অংশগ্রহণ করেন। এর ফাঁকে মুখ্যমন্ত্রী জবলপুরে এক সাংবাদিক সম্মেলন করেন। হিন্দুত্বকে মূলধন করে ২০২৪-এর লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে বিজেপি। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মন্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া যায়। মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটকে সনাতন বিরোধী বলে আখ্যায়িত করেন। বলেন, আমি রাহুল গান্ধীকে বলছি, যারা সনাতনের বিরুদ্ধে কথা বলছেন তাদের জোট থেকে বাদ দিতে। কিন্তু তাদের নীরবতা দেখায় যে কংগ্রেস শুধুমাত্র তুষ্টির রাজনীতি করতে চায়। মুখ্যমন্ত্রী মণিপুর হিংসা নিয়ে কথা বলতে গিয়ে জানান, পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে বারবার এ ধরনের হিংসার ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে বিরোধীদের উচিত হিংসা নিয়ে রাজনীতি না করে মানুষের সঙ্গে দাঁড়ানো। তিনি আশ্বস্ত করেন, আগামী মাসে শ্রমিকের মধ্যে মণিপুর রাজ্যে সম্পূর্ণ শান্তির আবহাওয়া তৈরি হবে। রাহুল গান্ধীকে ডিএমকে দলের নেতা স্টালিনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হিন্দু হৃদয় সম্রাট হওয়ার পরামর্শ দেন হিমন্ত। ये तो मौका है। अगर मैं राहुल गांधी बनता था, हम तो एक दिन में बोलता था अब जाओ, पूरा हिंदू उनको वोट देगा। ये तो मौका है। इंडिया गठबंधन, क्या गठबंधन खुला है पता नहीं, उनके लिए तो ये मौका है। ये पूरा की पूरा हिंदू का ऊपर आक्रमण, हिंदू को खत्म करने का ये षड्यंत्र है। और ये षड्यंत्र खाली ऐसा ही है नहीं, ये बड़ा षड्यंत्र है। तो इसका खिलाफ हमें लड़ना है। और मध्य प्रदेश से ही बीजेपी, देश का बीजेपी प्रेरणा लेता है। तो हमारे लिए ये तो
एक श्रद्धा का केंद्र है। तो हमारा जो पूरा जीवन शैली है मध्य प्रदेश का कार्यकर्ता से ही हमारा कार्यकर्ता सीखता है। निधन हुआ है कांग्रेस का हाथों में ही, लेकिन ये मैं कांग्रेस बीजेपी नहीं करना चाहता हूँ। एक इतिहास है, वहाँ में लैंड का प्रॉब्लम है, कुछ कॉन्स्टिट्यूशनल प्रोविजन का इशू है, म्यांमार से लेते हुए की कुछ समस्या है, कॉम्प्लिकेटेड है, लेकिन गृह मंत्री जी ने धीरे धीरे इसको अच्छा से संभाला और आज अभी मणिपुर में मेरा लगता है यहाँ से स्थिति बेहतर ही बनेगा। यहाँ से स्थिति और बिगाड़ने का कोई संभावना नहीं। শিলচর এনআইটি ছাত্র আত্মহত্যার ঘটনায় শুক্রবার রাতভর পুলিশ ছাত্র সংঘর্ষ, আজ মৃতদেহ সমঝে নেয় অরুণাচল প্রদেশের বাসিন্দা ছাত্রের পরিবার। শিলচর এনআইটিতে এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বিকেলের এই ঘটনার পর থেকে এনআইটির পড়ুয়ারা প্রতিবাদে নামেন। কোচবক্কর নামের ওই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এনআইটি কর্তৃপক্ষকে দায়ী করে প্রশাসনিক ভবনে ভাঙচুর করেন পড়ুয়ারা, যানবাহনেও ভাঙচুর করা হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নোমাল মাহাতো এনআইটিতে ছুটে যান। প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের সাথে বারবার কথা বললেও তারা সরে যাননি। শেষ পর্যন্ত রাত 11:30 নাগাদ পুলিশ ও সিআরপিএফ বাহিনী উত্তেজনা সৃষ্টিকারী ছাত্রছাত্রীদের সরিয়ে দেয়। এনআইটিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী। পুরো ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিকে শনিবার মৃত ছাত্রের পরিবারের লোকেরা অরুণাচল প্রদেশ থেকে ছুটে আসেন এনআইটিতে। সেখানে এনআইটি কর্তৃপক্ষের সাথে কথাবার্তার পর শিলচর মেডিকেলে গিয়ে মরদেহ সমঝে নেন। आज हमारे एक थर्ड ईयर के सीनियर भैया जो कि इलेक्ट्रिकल इंजीनियरिंग डिपार्टमेंट में हैं, उन्होंने सुसाइड कर लिया और हम उसके लिए पीसफुल प्रोटेस्ट पे बैठे हुए थे। इनको इतनी सभ्यता नहीं है कि हमसे 1-to-1 टॉक कर सके, तो ये हमारे ऊपर लाठी चार्ज कर रहे हैं। गन पॉइंट किया गया है। क्या आप इनोसेंट पे गन पॉइंट करोगे? क्या हमारे बच्चों पे गन पॉइंट करोगे? हमारा भाई मरा है, भाई मरा है, भाई मरा है हमारा। पुलिस ने लड़की पे हाथ उठाया है। स्टूडेंट 2-3 लड़की उधर गिर गया है सर, बस ये दौड़ने की वजह से। लड़की लोग दौड़ा है, हम लोग का प्रोटेक्ट मत कीजिए, लड़की लोग का तो प्रोटेक्ट कीजिएगा। हमने इनको कई बार डिमांड रखा, हमारे हॉस्टल्स की काफी प्रॉब्लम है। एक्सप्लेनेशन दे कि उन्होंने ऐसा क्यों किया, जबकि 75% अटेंडेंस क्राइटेरिया में मेडिकल सर्टिफिकेट को इंक्लूड किया जाता है, लेकिन यहाँ के टीचर मेडिकल सर्टिफिकेट को 75% पे इंक्लूड नहीं करते हैं। तो फिर हम मेडिकल सर्टिफिकेट लेके क्यों जाते हैं? जब हमको 100% की अटेंडेंस रखनी है तो हम फिर मेडिकल सर्टिफिकेट लेके क्यों जाए? बनाना चाहिए एनआईटी को, जो शायद बना भी दिया गया है, और 10 दिन या 15 दिन में फाइंडिंग्स आएंगे कि ऐसा क्या हुआ, कि कहाँ पे हमारा सिस्टम फेल हुआ कि इसको सुसाइड करना पड़ा। लेकिन जिस तरह से बच्चों ने अपना आक्रोश दिखाया वो बिल्कुल ही इलीगल, और इतना आक्रोश था उनमें कि वायलेंस पे हम उनको ये समझाया कि वायलेंस पे रिजॉर्ट आपको नहीं करना चाहिए। आप जो करना है आप पीसफुली कीजिए, आपको रोड ब्लॉक करना है आप पीसफुली कीजिए, आपको स्लोगनरिंग करना है आप पीसफुली कीजिए। लेकिन जिस तरह से घर को तोड़ा गया है प्रोफेसर बीके रॉय के, इट्स वेरी अनफॉर्चुनेट एंड शेमफुल। सी वी आर ट्राइंग टू take the demands from them, what are their actual demands, but some of their demands are very, it will be impossible for us to fulfill those demands. So we were very frank to them that these things cannot happen. So we were in the midst of discussion, but then suddenly they started hurling water bottles at us, and one of the water bottles unfortunately directly hit our SP at his nose. Prior to that also, when we were negotiating with them outside the house of Professor BK Roy, there also they pushed us, literally pushed us. मीटिंग करके हम लोग यही डिसीजन लिए, अगर कल तक सिचुएशन नहीं सुधरा तो हम लोग को कुछ एक स्टेप उठाना पड़ेगा। कुछ दिनों के लिए बंद की जाएगी, अगर कल तक सिचुएशन नहीं सुधरा तो ज़रूर। সন্ধিয়াই যিটো পৰিস্থিতি ইয়াত এনআইটিৰ উদ্ভৱ হ'ল আৰু তাত আজি ছাত্ৰ ছাত্ৰীসকলে এজন দিনৰ ঘৰত আচবাব সম্পূৰ্ণ মানে ধ্বংস কৰি দিলে। তাৰ পাছতে তেওঁলোকে 5টাকৈ গাড়ী, আমাৰ সাংবাদিক বন্ধু তাৰ লগতে কেইবাজন প্ৰফেচৰৰ গাড়ী তেওঁলোকে ভাঙি দিয়ে। আৰু এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে যি আচৰণ কৰে, আৰু আমি প্ৰশাসনৰ পৰা ডিচি মহোদয়, ডাইৰেক্টৰ মহোদয় আৰু আমি তেওঁলোকৰ লগত ঘণ্টা যদি তেওঁলোকৰ লগত কথা পাতিছোঁ, আৰু তেওঁলোকৰ লগত আমি কথা পাতি তেওঁলোকক আমি অনুৰোধ কৰিছোঁ যে আপোনালোকৰ যি দাবী আছে সেই দাবীসমূহ আৰু যি ন্যায় আপোনালোকে বিচাৰিছে তাক দিবলৈ আমি সাজু আছোঁ। বাৰম্বাৰ কোৱাৰ পাছতো তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ গ্ৰুপত তেওঁলোকে থিয় হৈ এনআইটিতে ছাত্র আত্মহত্যা ঘটনার তদন্ত দাবি চেয়ে ছাত্রদের মিছিল।
শিলচর এনআইটিতে অসংখ্য ছাত্রছাত্রীরা মৌন মিছিল করলেন শনিবার। এনআইটির প্রতিটি বিভাগের ছাত্রছাত্রীরা এতে অংশ নেন। প্রায় ৫,০০০ ছাত্রছাত্রীরা কালো ব্যাজ ধারণ করে ছাত্র আত্মহত্যার ঘটনার তদন্ত দাবি চেয়ে প্রতিবাদে এই মৌন মিছিল। শুক্রবার এনআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় সেমিস্টারের ছাত্রের আত্মহত্যার ঘটনাকে আত্মহত্যা নয়, এনআইটি কর্তৃপক্ষের চক্রান্তে এই ঘটনা বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। এতে প্রতিবাদ জানানো হয়। প্রত্যেক ছাত্রের অভিযোগ আত্মহত্যা নয়, এনআইটি কর্তৃপক্ষের চক্রান্তেই এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন এদিন ছাত্রছাত্রীরা। दोस्त था वो हम लोग के साथ फुटबॉल खेलता था, रोज खेलता था। अभी वो ऐसा बोला गया है कि उसका दिमागी संतुलन ठीक नहीं था। अगर किसी भी आदमी का दिमागी संतुलन ठीक नहीं होता है तो वो फुटबॉल कैसे खेल सकता है हमारे साथ। उसने वो एडमिनिस्ट्रेशन से आया था, वो स्टेटमेंट आया था कि उसका दिमागी संतुलन ठीक नहीं है। और ऐसा बोला गया है कि ये एक बच्चे का सुसाइड करना, उसका ऐसा करना एक छोटा मोटा इंसिडेंट है। फिर उसके बाद हम लोग लैब से 4:30 बजे के आसपास आए। फिर उसके बाद हम लोग रूम पे रेस्ट कर रहे थे। फिर उसके बाद ये इसका रूममेट वगैरह वो सब आए हमारे रूम में। वो बोला कि कोच ने ऐसा एक कदम उठा गया। उसके बाद हम लोग दौड़ के गए थे। फिर उसके बाद हम लोग जब उसका दरवाज़ा ऐसे खोल के देखा, फिर मैं अपने होश में नहीं था उस समय। मैं पूरा बैकऑफ कर गया, मैं देख ही नहीं पाया उसका। ऐसा अच्छा दोस्त हमारा था। बस बाकी सब स्टूडेंट ही थे। उसका बॉडी वहाँ पे हम लोग को कैसा लग रहा है कि 4-5 घंटे उसका बॉडी वहीं पे लटका हुआ था। फिर उसके बाद आज भी उसको ट्रिब्यूट कुछ तो श्रद्धांजलि देने के लिए बुलाया गया था एडमिनिस्ट्रेशन। आज भी कोई नहीं आया। आप लोग देख सकते हैं अभी भी कोई नहीं है, एडमिनिस्ट्रेशन की तरफ से कोई नहीं है, सब स्टूडेंट ही है यहाँ पे। इसीलिए उनको तो रिजाइन देना ही चाहिए। बाकी ऐसे जो फॉल्स एलिगेशन दे रहे हैं कि स्टूडेंट के ऊपर या कोच के ऊपर, हमारे दोस्त के ऊपर कि ऐसे ऐसे हो रहा है, उनको भी ये सब सुसाइड करना छोटा बात नहीं होता है। किसी भी स्टूडेंट या किसी भी आदमी के लिए वो एक बहुत हिम्मत होना चाहिए उसको, तब जाके वो एक ऐसा कदम ले सकता है। आज तो हम लोग उसके लिए मार्च पास्ट करने चाहते थे, वो कैंडल लाइट मार्च पास्ट, पीसफुल, कुछ भी नहीं होना चाहिए था हम लोग के यहाँ तरफ से। फिर भी आज भी एडमिनिस्ट्रेशन के हम लोग को हटाया गया है कि ऐसा मत करो, तुम लोग ऐसा करोगे तो पूरा सीआरपीएफ से वो मारेंगे, लाठीचार्ज कराएंगे। ये सब नहीं करना चाहिए उन लोग को। সুদের চাপে আত্মঘাতী রংপুরের সঞ্জীব সাহা, থানায় আত্মসমর্পণ সুদী ব্যবসায়ীর। সুদের চাপে আত্মঘাতী রংপুরের এক ব্যক্তি। শিলচর রংপুরের সঞ্জীব সাহা নামের এক ব্যক্তি স্থানীয় রিতম দাস নামের এক ব্যক্তির কাছ থেকে 90,000 টাকা ঋণ নিয়েছিলেন। রিতম দাস নামের সুদের ব্যবসায়ী টাকা চেয়ে চাপ সৃষ্টি করায় আত্মঘাতী হন সঞ্জীব। এই গুরুতর অভিযোগ এনে থানায় মামলা করেছিলেন পরিবারের সদস্যরা। এ নিয়ে শিলচর সদর থানায় আত্মসমর্পণ করেন রিতম দাস। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রিতম দাস বলেন, সঞ্জীব সাহার পরিবারের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। উনি নির্দোষ, ওনাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, সঞ্জীব সাহা বলেছিলেন তার আর্থিক অবস্থা খুবই খারাপ, সেজন্য সঞ্জীব সাহা রিতমের কাছ থেকে 90,000 টাকা নিয়ে যান। সঞ্জীব সাহা বলেছিলেন কিছুদিনের মধ্যেই পাওনা টাকা দিয়ে দেবেন, তাই কিছুদিন পর সঞ্জীব সাহাকে বলেছিলেন টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য। এই কথা বলা কি অপরাধ হয়েছে? সঞ্জীব সাহার পরিবার অভিযোগ করেছেন যে তার জন্য কিনা সঞ্জীব সাহা আত্মহত্যা করেছেন। এই কথাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান রিতম দাস। রিতম দাস আরও বলেন, তিনি নির্দোষ, তাই তিনি প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন এই বিষয়টি নিয়ে উচিত তদন্ত করার জন্য। আমি যদি মারতাম বা খুনি করতাম বা তো আমি আইনের কাছে আসো নিলাম। আমি জানি আমার আইনের প্রতি আমার এরকম অতটুকু আমার বিশ্বাস আছে যে আমি আইনের কাছ থেকে নিজের বিষয়টা পাইমো। আমি এর লিগে আমি নিজের দিকে আইছি, আমার কোনো এখানে বিরাজ করছে না। আমি নিজের দিকে আইনের কাছে আইছি। আমার নাম রিতম দাস। টাকা দিচ্ছি না, আমার পিছের বাড়িরই আমি দাদা করে ডাকতাম। আমি তেনে দিয়েছিলাম, আমার কাছে খুঁজছে 90,000 টাকা। আমি তেনে দিয়েছিলাম 90,000 টাকা। এটার লিগে ইয়ে করছেন কইছি আমি তোমার 1-1.5 মাসের ভিতরে তোমার ঘুরাই দিলাম। নিজের আমার ফাটা প্রতিবার মানুষ আমি হেল্প করতে পারি। এটা দিয়ে যদি আমার এরকম বিপদে পড়তে লাগে তো আমার এখন একটাই, আমি আইনের কাছে আমি ইয়ে নিছি। আইনে যা করা দেখবো, আইনে যতটুকু ভেরিফিকেশন করবো, জাস্টিফাই করে দেখবো আমি দোষী কি দোষী। কোনো কথাই না, আমি টাকা পাই, আমি তো খুঁজতেই পারি 100 বার না। শিলচর সৎসঙ্গ মন্দিরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম
আবির্ভাব দিবস সাড়ম্বরে পালিত হয়। শনিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম শুভ জন্মদিবস পালনে দেশ বিদেশের সব সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ বিহার, কেন্দ্র মন্দিরে মহা ধুমধামে জন্ম উৎসবটি পালিত হচ্ছে। শিলচর সৎসঙ্গ বিহারে আজকের গরম আবহাওয়ার মধ্যে সকালে নিয়মিত বিনীত প্রার্থনা করে সকাল 7:05 136তম শ্রী শ্রী ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা, শঙ্খধ্বনি, নানান বাদ্যযন্ত্র ও বন্দে পুরুষোত্তম ধ্বনিতে বিহার প্রাঙ্গণ ছিল উৎসব মুখর পরিবেশ। মন্দিরের বাহিরে উৎসবের জন্য ব্যবসায়ীদের নানা রকমের দোকান, শ্রী শ্রী ঠাকুরের ফটো ও বইপত্রের দোকান বসতে দেখা যায়। প্রায় 4-5 হাজার ভক্তের ঢল নেমেছে উৎসবকে কেন্দ্র করে। প্রতিটি আবাল বৃদ্ধ বনিতা সুশৃঙ্খলভাবে আনন্দে মাতোহারা ছিল। উৎসব মুখর পরিবেশ যেন এক সুতে বাঁধা ছিল। বিকেলে সন্ধ্যা প্রার্থনা 5:22 হওয়ার পর নিয়মিত শ্রী শ্রী ঠাকুর প্রণাম, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা ও বর্তমান আচার্য প্রণাম পর্ব শেষ করে নাম জপ, ধর্মগ্রন্থাদি পাঠ, শ্রী শ্রী ঠাকুরের আরতি করা হয়। ঠিক 6:30 সৎসঙ্গ শুরু হয় সময় মাফিক। বৃষ্টি ছিল বিকেলের দিকে, তবুও ভক্তদের উপস্থিতি প্রচুর ছিল। দুপুরে আনন্দবাজার বিতরণ করা হয়। মাতৃ সম্মেলন দুপুর 11টা হয়ে গেছিল। গান, বাজনা, কীর্তন ও শ্রী শ্রী ঠাকুরের বাণী নিয়েও আলোচনা করা হয়। বিকেলের সৎসঙ্গে প্রার্থনা, গান, কীর্তন ও আলোচনার পর জয় রাধে গানের পর বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়েছে, জানান উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস। चौथे पदवासा चंदन गवह सदा विलासा सो घर दर्शाया गुरु पूरे नील बजे जहाँ चर जतुरे आगे अलख पुरुष दरबारा देखा जाए सूरत। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে উধারবন্দ সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠান সারাদিন ব্যাপী আয়োজিত হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শনিবার উধারবন্দ সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজিত হয়। ভোর 4:30টায় হয় প্রভাত কীর্তন। সকাল 7:05 ঠাকুরের আবির্ভাব লগ্নে উলুধ্বনি, শঙ্খধ্বনি দেন ভক্তবৃন্দরা। সকাল 8টায় পথ পরিক্রমার আয়োজন করা হয়। এতে উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে আবার মন্দিরে গিয়ে পরিক্রমার সমাপ্তি হয়। এই পরিক্রমায় প্রায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। এরপর ছিল নাম কীর্তন ও আনন্দবাজার। বিকেল 3টায় ধর্মপ্রাণ মায়েরা মাতৃ সম্মেলন করেন। এরপর সন্ধ্যের প্রার্থনার পর অধিবেশন শুরু হয়। প্রায় 13 বছর পর শোভাযাত্রা করলাম। সবাই আনন্দিত। আমরা যাতে এইরকম প্রত্যেকবার করতে পারি, ঠাকুরকে নিয়ে মাতোহারা হয়ে থাকতে পারি, এটাই আমার পরম পিতার কাছে প্রার্থনা। সবাইকে নিয়ে আনন্দ করতে পারি। আর এখানে সব বাগান, এত বাগান থেকে মানুষ আসতেছে, যাতে আমরা সবাই নিয়ে সুন্দরভাবে সবাইকে যাতে প্রসাদ দিতে পারি, সবাইকে যাতে আনন্দ করতে পারি, এটাই আমার পরম পিতার প্রার্থনা। আমরা সবাই নিয়ে চলতে পারি, এটাই আমার আজকের এই উদ্দেশ্য। আমার ঠাকুরের জন্মদিনে সবাই যেন খুশি থাকে আর সবাই মতো করে সবাই যাতে আনন্দ করতে পারি। আর এখানে ছোটো বড়ো সভাপতি এবং পিছনে সবের মতো আমরা কাজ করতেছি। আমার দুলালদা, বড় ভাই, আমার সবাই মিলে আমরা আমরা যারা আমরা সবাই ছোটো বড়ো সবাই মিলে আমরা একসাথে মিলে কাজ করতেছি, যাতে ভবিষ্যতে আমরা আরও বড়ো প্রোগ্রাম করতে পারি। আমরা ইচ্ছা আছে যাতে শীতের সময় আমরা একটা বড় প্রোগ্রাম করতে পারি, আরও যাতে মানুষ ইয়ে করতে পারি। এটাই আমার সবাই ভালো থাকুন। আর যারা আপনারা সাহায্য করতেছেন সবাই আমি প্রার্থনা করি আপনারা যাতে ভালো থাকুন। এসএমসিতে ড্রাগ ইন্সপেক্টরকে শারীরিক নিগ্রহের অভিযোগ খণ্ডন করলেন জুনিয়র ডাক্তাররা। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কাছাড় জেলার ড্রাগ ইন্সপেক্টর বনরায় রংমাইকে শারীরিক নিগ্রহের অভিযোগ খণ্ডন করলেন জুনিয়র ডাক্তাররা। এক ভিডিও বার্তায় ড্রাগ ইন্সপেক্টর বনরায় রংমাইকে মারপিটের অভিযোগ খণ্ডন করে জুনিয়র ডাক্তাররা পাল্টা অভিযোগ করে বলেন, বনরায় রংমাই প্রথমে এক জুনিয়র ডাক্তারকে গালে চড় মারেন। কিছু সময়ের মধ্যেই বেশ কয়েকজন লোক এসে জুনিয়র ডাক্তারদের ওপর আক্রমণ করে বসেন। এই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেন তারা। একতরফা
এভাবে জুনিয়র ডাক্তারদের দোষারোপ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পেইন কেবিনের পেশেন্টটাকে দেখতে গেছিল, ব্লাড ড্র করতে গেছিল, তারপর ওর অ্যাটেন্ডেন্টটা করতে দেয়নি, মিসবিহেভ করেছে। তো ও দিদিকে বলার জন্য যারা আমার সিনিয়র থাকে উনি মেলে ছিলেন, আমার সাথে রাউন্ড দিচ্ছিলেন। তো ওই সময় ও দিদিকে বলতে গেছে যে দিদি ও আমার সাথে মিসবিহেভ করছে। তখন যখন ও আসছিল ওর সাথে সাথে মিস্টার বি রংমাই ওনার কিছু কিছু মানুষকে একসাথে নিয়ে এসে ওর সাথে অনুরাগকে বললেন কি না তুমি মিসবিহেভ করছো। তারপর দিদির সাথেও কথা বললেন, আমাদের সাথেও বললেন যে না ও মিসবিহেভ করছিল, দে আর কন্ট্রাডিক্টিং ইচ আদার। তারপর এরম করতে করতে ওদের কি হয়েছিল কি মিস্টার বি রংমাই অনুরাগের অলমোস্ট কলারে ধরে নিলেন। তারপর অনুরাগ নিজেকে বাঁচাতে গিয়ে এরম হাতটা দিয়েছে সামনে, তারপর মিস্টার বি রংমাই ওকে স্ল্যাপ করে দিলেন। ডক্টরকে থাপ্পড় মারার পরে উইদিন 5 to 20 মিনিটস অনেকজন মানুষ এসে গেল ওদের সাইড থেকে। ওরা এসে আমাদেরকে পুরো একটা রুমে লকডাউন করে দিল। লকডাউন করার পরে একজন আরেকজনকে ধাক্কামুখি মারছে। ইভেন উই অলসো গট হার্ট উইদিন দ্যাট মুভমেন্ট। রড দিয়ে বলে তারা মারছে। ওদের তো মিথ্যা কথা, এটা ওদের তো মিথ্যা কথা। গডরেজটা ডিল মেরে পলাইছে, এখন সারা রাত গডরেজটা ভাঙছে যে একটুখান করে করে পড়ছে। ম্যাডাম তারা আমরা গিয়ে একটুখান করে করে ইয়ে করছি। কিভাবে যে গডরেজ পলাইছে তার মাধ্যম তো নিজে পলাইছে। তারা মানুষ বেশি হয়েছে তো আবার করে তারাও হামলা করিয়া ওই দিকে গডরেজ পড়ে ওইদিকে আর চতুর্দিকে তারা বেড দিয়ে লাইছে। আমরা যে যাইবার মতো বা স্যার কিন্তু এটার মধ্যে আসতো না, যে স্যারের ট্রান্সফারেশন করতো তাই কিন্তু আমার কিচ্ছু না। ফুলি এই ভিডিওটা সব সাইডস শোনার পরে এভরিবডি উইল রিয়েলাইজ দের আর টু সাইডস টু এভরি স্টোরি। আমরাও চাই না যে আননেসেসারি এরকম একটা ইনসিডেন্ট হোক। হোয়াট এভার হ্যাপেন অন দ্যাট নাইট ওয়াজ এ ট্র্যাজেডি। আমরা কখনো চাই না এরকম কোনো ইনসিডেন্ট আবার রিপিট হোক। বাট এই ইনসিডেন্টটা হওয়ার পরে যেরকম স্টোরিজ ফ্যাব্রিকেট করা হয়েছে, যেরকম কথা বলা হয়েছে, আমরা যে আমাদের পেশেন্ট কেয়ার নিয়ে থাকতে চাই ওই পেশেন্ট কেয়ারটা আমরা কন্টিনিউ করতে পারছি না। সো ইন অর্ডার টু গো অন উইথ আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস অফ পেশেন্ট কেয়ার ইট ওয়াজ নেসেসারি দ্যাট আমরা এভরি ফ্যাক্ট যেটা ছিল ওটা ক্ল্যারিফাই করে বলি। করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক পড়ুয়াকে শারীরিক নিগ্রহের অভিযোগ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে মামলা। ছাত্র নিগ্রহের ঘটনায় করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে মামলা পুলিশে। অভিযোগ স্কুলের এক পড়ুয়াকে শারীরিক নিগ্রহের অভিযোগ ওই স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে। সুদীপ্তা নামের ওই শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে মামলা রুজু করেন ছাত্রটির অভিভাবক। তারা 5টা স্টুডেন্ট আর কি টিফিন না ক্লাস চলার অবস্থাত মনে ম্যাডামের বিষয়ে একটা মানে কিছু একটা কোটল্যাঙ্গুয়েজ কথা বলছে আর কি। তখন 5টা স্টুডেন্ট তারা আসলো অলরেডি। তারা বলে এরকম সবসময় হয় প্লাস কালকে আমার ছেলেটা মনে একটা কই লাইছে। হওয়ার পরে সঙ্গে সঙ্গে যে লগে ছেলেটা আসলো হয়ে গিয়ে কী করছে ক্লাস যে টিচারটা নর্মাল বুয়াত তার নিয়ে গিয়া কইছে। তাই গিয়া মানে ক্লাসরুমে গিয়া অফিস রুমে প্রিন্সিপাল সবটা কইছে। হওয়ার পরে তো তারা মানে ম্যাডাম সুদীপ্তা ম্যাডাম বাস নিয়ে গিয়া হেরে ক্লাসরুমের ভিতরে সবের সামনে হেরে মারছে। মারিয়া তার এই সাইড কি সাইড পুরা ফুলাই লেছে, গলার এদিক কান ফাটাইয়া হাত ফাটাইয়া। তখন আমরা আরেকটা স্যারে উঠে কইছে, অন্য স্কুলের স্যারে উঠে কইছে যে তোমরা এডিসি কাছে যাও। তখন আমরা কইছি না এডিসি কাছে যেতাম না, আমার বাচ্চার লাইফ লিয়ে কথা। আমরা গেলাম মেডিকেল করানির পরে সিভিল মেডিকেল করাইছি। মেডিকেল করানির পরে ডক্টর উঠে কইছে তোমরা কেস করো। ডাক্তারও কত না শুনে আমরা ঘরে গেছি। এখানে বাসা যাওয়ার পরে সব উঠে হচ্ছে কেস করার কথা। এখানে বাচ্চাটার অলরেডি পুরা হাত কান সব ফাটাই লেছে শোনে। আপনার নাম? অনিতা শব্দকর। এখন আমরা কি ব্যবস্থা নিয়েছি? আমরা ব্যবস্থা নিয়েছি মানে আমার বাচ্চা তো তারা কইতেছে সাসপেন্ড করে দিলাই তো। আমার বাচ্চা যখন এরকম কথা বলছে তো লগে 5টা বাচ্চা আসলো, আমি তারারও চাই। আমার বাচ্চারা তো মারছে, আমি ম্যাডাম লেগেছে এত জিজ্ঞেস করছি, ম্যাডাম আমার এত গালাগালি করছে কইছে আপনি বারো এদিন নাটক করবেন না, সুখে বলে 1 ফোঁটা জল নাই। কোনো আইনের দ্বারা লইছেন? লইছি আমরা আইছি, এখন আমরা থানাত মামলা করছেন। এখন এখানে ম্যাডাম আইবা, প্রিন্সিপাল স্যার আইবা, সব আইবা আর কি। কলকাতা থেকে ত্রিপুরাগামী লরি থেকে 2 কোটি টাকা মূল্যের নেশাজাত কফ সিরাপ জব্দ করল আসাম চুরাইবাড়ি পুলিশ। আটক 2। ফের আসাম চুরাইবাড়ি পুলিশের নেশা বিরোধী অভিযান। শনিবার ভোরে কলকাতা থেকে ত্রিপুরাগামী 12 চাকা লরি থেকে 2 কোটি টাকা মূল্যের নেশার কফ সিরাপ জব্দ করল পুলিশ। প্রতিদিনের ন্যায় নাকা চেকিংয়ের সময় কলকাতা থেকে ইউপি 80DT 0499 নম্বরের একটি 12 চাকা লরি আগরতলা যাওয়ার পথে আসাম পুলিশের নাকা পয়েন্টে আটকা পড়ে। এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ জব্দ করা হয়। 215 কার্টনে মোট 38,200 বোতল কফ সিরাপ, যার কালোবাজারি মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানায় পুলিশ। এদিকে লরি চালক চন্দ্রশেখর তিওয়ারি ও সহচালক রামসাগর তিওয়ারিকে
আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এনআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ। এনআইটিতে ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এনআইটির অধ্যাপক ডক্টর বিনয়কৃষ্ণ রায়ের কুশপুতুল জ্বালাতে চেয়েছিলেন ছাত্র সংগঠন এবিভিপির কর্মকর্তারা, তবে এতে বাধা দিল পুলিশ। শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে ছাত্র সংগঠন এবিভিপিকে এনআইটির অধ্যাপক ডক্টর বিনয়কৃষ্ণ রায়ের কুশপুতুল জ্বালাতে দিল না পুলিশ। এনআইটিতে ছাত্র হত্যার অভিযোগে বিনয়কৃষ্ণ রায়কে দায়ী করে তার কুশপুতুল পোড়াতে এসেছিল এবিভিপি। পুলিশের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবিভিপির কর্মকর্তারা। শিলচর এনআইটিতে সাংবাদিকের গাড়িতেও ভাঙচুর, মামলা থানায়। শুক্রবার রাতে শিলচর এনআইটি চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলাকালীন বিক্ষুব্ধ ছাত্ররা NE24 চ্যানেলের সাংবাদিক মকসুদুল চৌধুরীর 4 চাকার গাড়িতে ভাঙচুর করেন। উত্তেজিত ছাত্ররা পুলিশ সহ এনআইটির একাধিক অধ্যাপকের গাড়িও ভাঙচুর করেন বলে জানা যায়। এ নিয়ে শনিবার ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মকসুদুল। শিলচর প্রেস ক্লাব এবং অসম বার্তাজীবী সংঘের প্রতিনিধি সাংবাদিক মকসুদুল চৌধুরীর সঙ্গে উপস্থিত হয়ে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে এবং বার্তাজীবীর সহ সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সাংবাদিকদের বাহনে ভাঙচুর চালানো দুষ্কৃতীদের অতি সত্বর গ্রেফতারের দাবি জানান। আৰু বহু সাংবাদিকৰ লগত তেওঁলোকে বেয়া ব্যৱহাৰ কৰিছিলে, শিলগুটি দলিয়াইছে। অৰ্থাৎ তেওঁলোকে যেনেকা আৰক্ষী আৰু NIT কৰ্তৃপক্ষৰ ওপৰত যেনেকা তেওঁলোকে আক্ৰমণ বিচাৰিছিলে বা আক্ৰমণ কৰিব চেষ্টা কৰিছিলে, একেদৰে তেওঁলোকে কিন্তু সাংবাদিকৰ ওপৰত আক্ৰমণ কৰাৰ চেষ্টা কৰিছিলে। আৰু যুগসংঘ পত্রিকা এবং ND24-এর সাংবাদিক মকসুদুল চৌধুরী তিনি গাড়ি নিয়ে গিয়েছিলেন এবং সেই সময় মারুতি ক্যাটেন গাড়িটির উপর চড়াও হয় শিলচর NIT-র কিছু উন্মত্ত পড়ুয়া। গাড়িটির উপর যেভাবে দুর্বৃত্ত পড়ুয়ারা তারা চড়া হলো সেটা মুঠেই প্রত্যাশিত নয়। আজ শিলচর সদর থানায় এসে এ ব্যাপারে এজাহার দায়ের করা হয়েছে। সে ব্যাপারেও প্রশাসনকে, সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কর্মরত সকল সাংবাদিকের সর্বস্তরের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এক নাবালিকা ধর্ষণ কাণ্ডের ঘটনায় 2 অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ। এক নাবালিকা ধর্ষণ কাণ্ডের ঘটনায় 2 অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন উত্তর জেলার বিশেষ আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা। ঘটনার বিবরণে বিশেষ আদালতের সরকারি আইনজীবী সুদর্শন শর্মা জানিয়েছেন, 2017 সালের 27 আগস্ট পাশের বাড়ির কুয়োয় জল আনতে যায় এক নাবালিকা। তখন ওই নাবালিকাকে সেখান থেকে বলপূর্বক তুলে নিয়ে যায় গণ উরাং, পিন্টু উরাং ও বাসিয়া উরাং নামের 3 যুবক। তাকে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে 3 যুবক। ঘটনাটি ঘটেছিল উত্তর জেলার দামছড়া থানার অন্তর্গত সন্ধিবাসা এলাকায়। এই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে নাবালিকা কন্যা দামছড়া থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করে 3 যুবকের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির 376D এবং পক্সো আইনের 6 ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দামছড়া থানার পুলিশ। পরবর্তীতে এই মামলায় তাদের আটক করা হয়। উত্তর জেলার বিশেষ আদালতে এই মামলা দীর্ঘ বছর চলার পর মোট 21 জনের সাক্ষীর ভিত্তিতে অবশেষে গণ উরাং ও পিন্টু উরাংকে দোষী সাব্যস্ত করে শনিবার এই মামলার রায় দান করেন বিচারপতি। সাক্ষীর অভাবে এই মামলা থেকে বেকসুর খালাস পায় বাসিয়া উরাং। শনিবার বিশেষ আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা দোষীদের 376 ধারায় 20 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন। অর্থ অনাদায় 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন। অনুরূপভাবে পক্সো আইনের 6 ধারায় একই সাজা ঘোষণা করেন বিচারপতি। সরকারি আইনজীবী জানিয়েছেন, নাবালিকা ধর্ষণ কাণ্ডে এই ধরনের সাজা ঘোষণায় সমাজে একটি কঠোর বার্তা যাবে যে অপরাধ করলে কেউ
রেহাই পাবে না। 2017 অগাস্ট মাসের 27 তারিখ ওই দিন এই মোকদ্দমার যে বাদী এক নাবালিকা মেয়ে, ও তার পাশের বাড়ির কুয়া থেকে জল আনতে যায়, তখনই 3টা ছেলে ওর মুখ চাপা দিয়ে ওদের বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। এই পরবর্তীতে ওই দিনেই এই মেয়েটা দামছড়া থানায় একটা মামলা করে, এরপরে পরবর্তীতে মামলাটা রেজিস্ট্রি হয়, যার নাম্বার ছিল দামছড়া থানার 16/2017। পরবর্তীতে মোকদ্দমার আইও হারাদন বোস চার্জশিট দাখিল করেন 2018-তে এবং আজকে এই মামলার রায়দান করেন। এবং এই মোকদ্দমায় যখন ট্রায়াল হয় তখন টোটাল 21 জন সাক্ষী সাক্ষ্যদান করেন। সাক্ষ্যদান করার পর আজকে চূড়ান্ত রায়দান হয় এবং আজকে 2 জন আসামি, একজন হচ্ছে গণ উরাং এবং পিন্টু উরাং, ওদের 376 দ্বারায় ওদের 20 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এবং পক্সো আইনের সেকশন 6-এ 20 বছরের সাজা এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এবং আজকের এই মাননীয় আদালতের রায়দানের ফলে সমাজে একটা বার্তা যাবে যে এই ধরনের জঘন্য অপরাধের এই শাস্তি হওয়া দরকার এবং যাতে এই ধরনের কেউ যদি করে তার একটা ভীতি থাকবে যে এই ধরনের অপরাধের সাজায়। এই যথাযোগ্য মর্যাদায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের 455তম তিরোধান তিথি পালিত হলো করিমগঞ্জেও। নববৈষ্ণব ধর্মের প্রবর্তক, সমাজ সংস্কারক তথা মহান সাহিত্যিক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের 455তম তিরোধান তিথি পালিত হলো সমগ্র রাজ্যে। অতি ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয় এই বিশেষ কর্মসূচিটি। ব্যতিক্রম নয় করিমগঞ্জেও। করিমগঞ্জে এদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো তিরোধান কার্যক্রম। শহরের নামঘরে আয়োজিত কার্যক্রমে ভাগবত পাঠ, নাম প্রসঙ্গ, নাম কীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে প্রসাদ গ্রহণ করেন ভক্তবৃন্দরা। এ নিয়ে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হয়। নমস্কার, জয়গুরু শংকৰ। আজি আমাৰ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ তিৰুভাৱ তিথি অসমৰ সকলো ঠাইতে সুন্দৰভাৱে হৈছে। লগতে আমি কৰিমগঞ্জ জিলাতো হৈছে। কৰিমগঞ্জ জিলাৰ এই শংকৰদেৱ নামঘৰত আমি সকলোৱে একত্ৰিত হৈ এই উৎসৱটো পালন কৰিছোঁ আৰু গুৰুজনাই যাতে ব্যক্তিয়ে তেওঁৰ আত্মাই যাতে শান্তি লাভ কৰে তাৰেই কামনা কৰি আমি সকলোৱে সৰ্বধৰ্ম প্ৰাৰ্থনা এটা কৰিছোঁ। কি কি কাৰ্যসূচী ৰখা হৈছে আপোনাৰ? আজি আছে ৰাতিপুৱা পতাকা উত্তোলন আছিল, তাৰপিছত ভাগৱত পাঠ, তাৰপিছত 14 প্ৰসংগ, তাৰপিছত এতিয়া আইসকল বাপুসকলৰ নাম কীৰ্তন কৰিছে আৰু আবেলিও নাম কীৰ্তন হ'ব। আৰু আমি অন্নৰ ব্যৱস্থা কৰিছোঁ। আপোনাক সকলোকে নিমন্ত্ৰণ জনাইছোঁ আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে যাতে অনুমতি ল'বলৈ। 75 বছরে পা দিয়েছে কনকপুর রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো। 75 বছরে পা দিয়েছে কনকপুর রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো। 75 বছরকে স্মরণীয় করতে এবার প্রস্তুতি নিচ্ছে পুজো কমিটি। এবার আকর্ষণীয় মণ্ডপ হিসেবে চন্দ্রযান 3কে তুলে ধরা হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পুজো কমিটির কর্মকর্তারা। তারা বলেন এবারের মণ্ডপ আকর্ষণীয় থাকবে। তাছাড়া থাকবে আকর্ষণীয় প্রতিমা ও আলোকসজ্জা। এবারের পুজোয় গরিব দুস্থদের সাহায্য করার পরিকল্পনা রয়েছে তাদের। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পুজো কমিটির কর্মকর্তারা। যেমন চন্দ্রযান 3 যেটা এবার হলো, আমরা সেই কনসেপ্টটাকে নিয়ে আমাদের মণ্ডপ আমরা তৈরি করছি। আশা করি শিলচরের জনসাধারণ চন্দ্রযান 3টা বেশি দিন হয়েছে। আশা করি চন্দ্রযান 3টা যখন এরকম বানানো হবে বাচ্চারাও একটু আনন্দ পাবে বা এটা জানার উৎসাহ থাকবে যে এটা কী। তাই আমরা ওই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করছি। এই পূজাটা কোন জায়গায় হয়? এই পূজাটা আমাদের হয় এই কনকপুর রোড দুর্গাপূজা কমিটি, যেটা গোপালাকড়া রোডটা আছে,
গোপালপুর ঠিক 100 মিটার কাছাকাছি, যেটা দিরার দোকান বলে সবাই জানতো আগে। আমাদের এই পূজাটা এখানেই হয়। এবার বাজেট কীরকম, কে বানাচ্ছে? এবার তো আমাদের প্রতিমা আমরা নবদ্বীপের একজন মৃৎশিল্পী, উনি আমাদের তৈরি করছেন মূর্তি। আর আমরা এবার চেষ্টা করছি যে দক্ষিণ ভারতীয় স্টাইলে, দ্রাবিডিয়ান স্টাইল যেটা বলা হয়, ওইটাকে অনুকরণ করার জন্য এখানে। তো আশা করছি যে এটা এখানের সকল লোককে একটা আকর্ষণ দেবে এখানে। কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালিত হয় নতুন বাজার কানুপাড়ায়। শনিবার ভুবন ভ্যালি মধ্যদেশীয় বৈশ্যকারী সভার উদ্যোগে ধলাই বিধানসভার অন্তর্গত নতুন বাজার কানুপাড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে কুলগুরু গণিনাথ গোবিন্দনাথজি মহারাজের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন সকাল 9টায় গৈরিক পতাকা উত্তোলন, পূজার্চনা, পদযাত্রা, দুপুর 1টা থেকে বিকেল 3টে অবধি প্রায় 2 শতাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সদ্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া কানু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে শংসাপত্র প্রদান, অভিনন্দন সমারোহ অনুষ্ঠানে মুখ্য সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং সহ কানু সম্প্রদায়ের বিশিষ্টজনেদের উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। মুখ্য সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে অমিতাভ রায় বলেন, বাবা গণিনাথজি মহারাজ ছিলেন একজন হিন্দু সাধক এবং একজন লোকদেবতা, যিনি ভারতে বৈশ্য এবং কানু সম্প্রদায়ের কুলদেবতা বা কুলগুরু হিসেবে পূজিত হন। তিনি ছিলেন ভগবান শিবের মানুষ সন্তান। সেই সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন উন্নতিমূলক কাজে কানু সম্প্রদায়ের বিরাট ভূমিকা রয়েছে। मैं आप सभी को इसलिए अभिनंदन करता हूं कि सिर्फ लड़के नहीं, हमने जिन दोनों को पुरस्कृत किया, अभिनंदन किया, वो दोनों ही लड़कियां हैं। और लड़कियों का विकास होना ये इस बात का प्रमाण सूचक है कि ये समाज आगे बढ़ रहा है। क्योंकि हमने बहुत समाजों हम लोगों ने देखा है कि लड़के पढ़ते हैं, लड़के आगे बढ़ जाते हैं और लड़कियां पीछे ही रह जाती हैं। क्योंकि हमारी समाज व्यवस्था में अभी भी बहुत भ्रांत ऐसी धारणा है जहाँ जो लड़कों या समाज पुरुष प्रधान समाज को दर्शाती है। मैं इस समाज को जानता हूँ, बहुत अच्छी तरह से जानता हूँ। बहुत से लोगों से हम लोग इस समाज के लोगों से जुड़े हुए हैं और ये जो वैश्य कानू समाज है एक बहुत ही शांत समाज है और राज्य के विभिन्न राज्य के योगदान में, निर्माण के योगदान के साथ साथ हमारे बारात वैली का जो ग्रोथ है, जो निर्माण है, इसमें भी इस समाज का बहुत ही एक अहम योगदान है। দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার শিলচর লোকাল সেন্টারে 58তম ইঞ্জিনিয়ার্স ডে আয়োজিত। সাইবার সিকিউরিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুই বিষয়ে দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার শিলচর লোকাল সেন্টার আগামীতে উপত্যকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেবে। দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার শিলচর লোকাল সেন্টারে 58তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান সেন্টারের সম্পাদক ডক্টর রাজীব দে। ডক্টর রাজীব দে জানান, দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার শিলচর লোকাল সেন্টার সবসময় বিভিন্ন সেবামূলক কাজে জড়িত থাকে। বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন সময় কারিগরি ও প্রযুক্তিগত পরামর্শ দিয়ে থাকেন তারা। ডিগ্রি পড়াশোনা হতো, তো এটাকে সবাই আমাদের সমাজে জানে যে এটা একটা ইনস্টিটিউট যেখানে পড়াশোনা চলে বা কোচিং চলে, এই সব আর কনসালটেন্সি ওয়ার্ক। নানান ইঞ্জিনিয়ার্স আমাদের এখানে মেম্বার হচ্ছে, আপনি ধরুন পিডব্লিউডি, এপিডিসিএল, এই যে ইঞ্জিনিয়ার যে আমাদের সমাজটা, এরাই এইখানের মেম্বার। আমরা মোট 300 জন মেম্বার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এনআইটি শিলচর থেকে, আসাম ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে, প্রাইভেট অর্গানাইজেশন থেকে ওনারা মেম্বার। সার্বিকভাবে সোসাইটি মানে সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটার ব্যাপারে আমাদের ডিসকাশন হয়েছে। এবং তার চেয়েও বড় জিনিস যেটা আমরা কি করতে পারি শিলচর সেন্টার থেকে, সিডেক একটা বিরাট বড় প্রতিষ্ঠান, তাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে কম্পিউটার প্রোগ্রামিং আমরা যেভাবে স্কুল কলেজে ছড়িয়ে দিতে চাই এবং কিছু স্পেশালাইজড কোর্স আমরা আরম্ভ করতে চাই, যেগুলো আমাদের এখানে বিশেষ করে নর্থ ইস্টে আমাদের ছেলেমেয়েদের জন্য।
অন্নদা চরণ রায় স্মৃতি শিল্পকলা উৎসব 2023-এর 4 দিন ব্যাপী শিল্প প্রদর্শনীর সূচনা রাঙ্গিরখাড়ি মদন মোহন পার্কে। অন্নদা চরণ রায় স্মৃতি শিল্পকলা উৎসব 2023-এর 4 দিন ব্যাপী শিল্প প্রদর্শনীর সূচনা রাঙ্গিরখাড়ি মদন মোহন পার্কে। এদিন শিল্পকলা উৎসবের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন ডক্টর গণেশ নন্দী, স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্যরা। আজ 16ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উৎসবটি চলবে 19শে সেপ্টেম্বর পর্যন্ত। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এতে অংশগ্রহণ করেন বলে জানান উদ্যোক্তারা। অর্কিড আর্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আর্ট ফেস্ট 2023 শিল্পকলা উৎসবে শিল্পীরা তাদের সুন্দর সুন্দর নিপুণ শিল্পকলার উপস্থাপন এই উৎসবে তুলে ধরতে পারবেন বলে জানান উদ্যোক্তারা। এছাড়াও এতদ অঞ্চলে ক্ষুদে শিল্পীরাও এই উৎসবের মধ্য দিয়ে উপকৃত হবে বলে জানান বক্তারা। চিত্রমেলা আমরা বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি থেকে শুরু করেছিলাম। আমি যখন সেক্রেটারি ছিলাম তখন সেই চিত্রমেলা আসতে ধীরে ধীরে অনেক বছর হয়ে গেছে। ওটারও এবার সিলভার জুবলি হবে, ওটারও আমি সভাপতি। আর এখানে আমরা যেহেতু এটা ডিসেম্বর মাসে হবে ওই জন্য আমরা এটা আগে করে নিচ্ছি। যে এই যে আর্ট এক্সিবিশনটা করছে আজকে 3 বছর ধরে আমি আসছি, খুব ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকেই দেখছি, এটা এখন আরও একটু বড় পরিসরে হয়। কিন্তু অরুণকে আমি আজকে বলে যাবো যে সাথে করে আর্টের ইতিহাসটা আজকে যেটা শুনলাম, যে আসামে প্রথম আমাদের এখানে চিত্রকলাটা শুরু হয়েছিল সেই 1910 সাল থেকে। তো সেইখানে আর্টের ইতিহাসগুলো জানা দরকার আছে। অর্কিড ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ। এইভাবে নিউ শিলচর এরিয়াতে এই একটাই কিন্তু হয়, আর হয় না কিন্তু চিত্র এক্সিবিশন। শিলচর ডিএসএ পরিচালিত রামানুজ গুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি সুপার ডিভিশন ফুটবল শুরু হচ্ছে আগামী 18ই সেপ্টেম্বর থেকে। শিলচর ডিএসএ পরিচালিত রামানুজ গুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি সুপার ডিভিশন ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 18 সেপ্টেম্বর থেকে। শনিবার ডিএসএর তুলসীদাস বনে কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন উদ্যোক্তারা। বিজয়ী দল লাভ করবে ট্রফি সহ নগদ 35,000 টাকা। এছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্বের ছাপ রাখা ফুটবলারদের পুরস্কৃত করা হবে। মোট 6টি দলকে নিয়ে টুর্নামেন্টটি শেষ হবে আগামী 17 অক্টোবর। আয়োজক ডিএসএর কর্মকর্তারা জানান, অনূর্ধ্ব 15 আন্তঃ স্কুল যুবসংঘ কাপ ফুটবল দিয়ে এবার শুরু হয়েছিল ফুটবলের মরশুম। এরপর শুরু হচ্ছে ইয়থ ফুটবল ও সুপার ডিভিশন। এছাড়াও জেলার ফুটবলের উন্নতি ঘটাতে এবার গোটা মরশুমে সব মিলে থাকছে মোট 11টি ফুটবলের ইভেন্ট। এর মধ্যে কলেজ লিগ, ক্যাপ্টেন এনএম গুপ্ত, সাময়িক প্রসঙ্গ, মহিলা ফুটবল, বেবি লিগ ইত্যাদি রয়েছে বলে জানান কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট স্পন্সর রুদ্রনারায়ণ গুপ্ত, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সহসচিব প্রশাসন দেবাশিস সোম, ফুটবল সচিব বিকাশ দাস, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, রেফার সেক্রেটারি সমর রায় প্রমুখ। স্টুডেন্টদের মধ্যে ফুটবলের প্রতি ইন্টারেস্টটা জানবে, এটা যাতে হয়। এই লিগের মধ্যে টুর্নামেন্টের মধ্যে অনেক ক্লাব, 6টা ক্লাব পার্টিসিপেট করছে। একটা ক্লাবের টিম বানাতে অনেক কষ্ট করতে হয়, প্লেয়ারও আসে বাইরের থেকে। তারপরে যদি মাঠের মধ্যে যদি অডিয়েন্স না থাকে, এটা সবার জন্যই দুর্ভাগ্যজনক হয়। তো আমি রিকোয়েস্ট করব স্টুডেন্টদেরকে স্পেশালি, যাতে ওরা এসে মাঠে যেতে খেলা দেখে যায়। এই টুর্নামেন্টটা আগামী 18 তারিখে শুরু হয়ে যাবে। আপনারা, আমি দর্শক খুব কম থাকে আমাদের মাঠে, আমি এপিল রাখছি আপনাদের মাধ্যমে যে খুবই সুন্দর একটা প্রতিযোগিতা হবে। আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন, যারা খেলাধুলা ভালোবাসেন, তাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা যদি মাঠে এসে আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করেন। শনিবার থেকে শুরু হলো শিলচরের ডিএসএর অ্যাথলেটিক প্রশিক্ষণ শিবির। ডিএসএর মাঠে প্রথম দিন প্রায় 80 জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে কাবাডি, অ্যাথলেটিক ইত্যাদি ইভেন্টের প্রশিক্ষণার্থীরা ছিলেন। প্রশিক্ষণ শুরু করার আগে সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সহসচিব প্রশাসন দেবাশিস সোম, এজিএস আদার্স অজয় কুমার রায়, বলস সচিব সত্যজিৎ দাস, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের মনোযোগ সহকারে একাগ্রতার সঙ্গে অনুশীলন করার উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি ভবিষ্যতে ভালো খেলোয়াড় হয়ে
ডিএসের সুনাম বৃদ্ধি করার পরামর্শ দেন সংস্থার সভাপতি শিবব্রত দত্ত। প্রসঙ্গত মূলত বলস সচিব সত্যজিৎ দাসের তত্ত্বাবধানে চলছে এই অ্যাথলেটিক প্রশিক্ষণ শিবির। শনিবার থেকে শুরু হলো শিলচর ডিএসের অ্যাথলেটিক প্রশিক্ষণ শিবির। বিজেপি মধ্যপ্রদেশের জন আশীর্বাদ যাত্রা ইন্ডিয়া জোটকে সনাতন বিরোধী আখ্যা হিমন্তের। শিলচর এনআইটি ছাত্র আত্মহত্যার ঘটনায় শুক্রবার রাতভর পুলিশ ছাত্র সংঘর্ষ। আজ মৃতদেহ সন্ধে নেয় অরুণাচল প্রদেশের বাসিন্দা ছাত্রের পরিবার। সুদের চাপে আত্মঘাতী রংপুরের সঞ্জীব সাহা, তদন্তে পুলিশ। শিলচর সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 136তম আবির্ভাব দিবস উদযাপন। এসএমসিতে ড্রাগ ইন্সপেক্টরকে শারীরিক নিগ্রহের অভিযোগ খণ্ডন জুনিয়র ডাক্তারদের। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার।